নাম হচ্ছে টেকি সফল উদ্যোক্তাদের গল্প। এই বইটি লিখেছেন নাজমুস সাকিব, তিনি আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। সাকিব, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার কাছে বলছিলাম যে তরুণ উদ্যোক্তাদের গল্প শুনবো অনেক। কতজন উদ্যোক্তার গল্প আছে এই বইটিতে? আমার এখানে মোটামুটি 25 জনের মতো উদ্যোক্তা আছে এবং 25 জনই হচ্ছে তরুণ এবং যারা অনেক স্ট্রাগল করে তাদের অবস্থানটা এখন সবাই তথ্য প্রযুক্তিতে সবাই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। বুঝতে পারছেন যে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যেহেতু সবসময় স্কাইপে একজন থাকেন বা ভিডিও কনফারেন্সের মধ্যে কেউ না কেউ বাংলাদেশে কোনো না কোনো থেকে যোগ দেন, আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শফিউল আলম বিপ্লব। তিনি সিইও অ্যান্ড ফাউন্ডার অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লিমিটেড। বিপ্লব, আপনাকে স্বাগত। আচ্ছা, বিপ্লবকে আমরা এই জন্য দেখেছি কারণ এই যে বইটি আছে টেকি সফল উদ্যোক্তাদের গল্প, যে বইটি লিখেছেন সাকিব, সেখানে এই শফিউল আলম বিপ্লবের নামও আছে, তার একটি গল্প আছে এবং যদিও নামটা ভুল আছে একটু। আচ্ছা, সেই তিনিও আছেন, কাজে তিনিও আমাদেরকে আসলে, যেহেতু তিনি গল্প বলবেন 25 জনের, তিনি হয়তো একজন যার সফল একজন উদ্যোক্তা হিসেবে আমাদের সাথে কথা বলবেন। তো খুব বেশি কথা না বাড়াই, আরেকটা কথা, যারা এখন এই অনুষ্ঠান দেখছেন তারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন, আমাদের টেলিফোনের মাধ্যমে সরাসরি যোগ দিতে পারেন আমাদের কাছে। আর টেলিফোন নাম্বারগুলো নিশ্চয়ই এর মধ্যে স্ক্রিনে দেওয়া আছে। আশা করছি অনুষ্ঠান যে কোনো সময় আমরা আপনাদেরকে সাথে পাবো। সাকিব, প্রথম প্রশ্ন আপনার কাছে। একটি বই লিখলেন টেকি সফল উদ্যোক্তাদের গল্প, আপনি কি লেখালেখির সঙ্গে আগেই যুক্ত ছিলেন না কিভাবে আসলে এই বইটি লেখার ইচ্ছা আসলো? আমি আসলে ছোটবেলা থেকে লেখালেখি করি, ক্লাস 8 থেকে, বা আমাদের স্থানীয় কিছু পত্রিকা ছিল, পত্রিকাগুলোতে লেখালেখি করতাম। আর ওখানে চিঠিপত্র কলমে ফার্স্ট লেখালেখি থেকে শুরু আমার। দেন ওখান থেকে হঠাৎ করে তা ধীরে ধীরে ইন্টারের পরে আবার লেখা শুরু করি। অনার্স সেকেন্ড ইয়ার থেকে প্রফেশনালিজম হিসেবে জার্নালিজমটাকে নিয়েছি। দেন পরবর্তীতে টেকনোলজি পাতাগুলোতে লেখা শুরু করি, তার ওখান থেকে শুরু করা আর কি। ফার্স্ট আমি ফ্রিল্যান্সিং এ যে অ্যাওয়ার্ড দেয়, ওই অ্যাওয়ার্ডে যারা প্রথম পুরস্কার পেয়েছিল তাদের কাছ থেকে অনুভূতি জানতে চেয়েছিলাম। তো তখন থেকে মাথায় টার্গেট কাজ করছিল যে তারা কিভাবে এই সাকসেসটা হয়েছে, সাকসেস পিছনের হিডেন স্টোরিটা কি, সবাইকে জানতে চায় যে মিস্টেরিয়াস অফ দ্য ব্যাক এন্ড। ওই জিনিসটাকে তুলে আনার একটা দৃঢ় একটা কাজ করছিল। সাংবাদিকতা করতে গিয়েই আপনার এই আইডিয়াটা আসে? আচ্ছা, এখন কি সাংবাদিকতা করেন না কি করেন? না, এখন টুকটাক লেখালেখি করছি, সাংবাদিকতাও করা হচ্ছে না। আচ্ছা, কি করেন পেশা কি? আমি অ্যাডভান্স বাংলাদেশ লিমিটেডে আছি কন্টেন্ট ডেভেলপার হিসেবে এবং আমি একসাথেই কাজ করছি আর কি সহ। আচ্ছা, মানে লেখালেখি খুব একটা পেশা হিসেবে না? না, শখ করে লেখা আর কি, লেখা। আচ্ছা, এই যে যদি লেখালেখি শখ হিসেবে লেখা, সাংবাদিকতা করেছেন, যেটা বললেন যে তাদের কাছে অনুভূতি জানতে গিয়ে বা কাজের তাদেরকে দেখে লেখা সব হয়েছে, অন্য অনেক সাবজেক্ট ছিল, যেহেতু সাংবাদিকতা করেছেন অনেক বিষয় তো ছিল বা অনেকের সাথেই তো কথা বলেছেন, এই আইটি সেক্টরের তরুণদের নিয়ে কেন? আসলে আমরা যারা তরুণ, বেসিক্যালি যারা তরুণ, তারা অল টাইম চিন্তা করি আমরা গ্রিন একটা জিনিস নিয়ে অল টাইম চিন্তা করি। আর এখন টেকনোলজিটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার এবং ইয়াং যারা, তাদের মধ্যে একটা টেকনোলজি অল টাইম একটা কাজ করে। তথ্য প্রযুক্তি নতুন কি আসছে, নতুন আপডেট ডে বাই ডে নিজেদের মধ্যে রাখতে চায়। তো জাস্ট ইন্টারেস্টেড সেক্টরটা হচ্ছে ওখান থেকে, যেন ওখান থেকেই ওই জিনিসটাকে গ্রো করা। দেন বলা চলে যে বিভিন্ন টপিক আছে, এটা মানতেছি, বাট টেকনোলজির দিকে ডাইভার্ট করার মানসিকতাটা ছিল হচ্ছে লেখালেখি থেকে। যখন প্রথম থেকে এগুলো লিখতাম, টেকনোলজি লিখতাম, দেখতাম যে অন্য 10-5টা ছড়া লিখে যে ধরনের ছাড়া পাওয়া যায়, বাট একটা টেকনোলজি নিয়ে মানুষ জানতে চায় যে আসলে টেকনোলজি কিভাবে সাকসেস করা যায়, কিভাবে ওনারা সাকসেস হয়েছেন, আমি কিভাবে হব, এই ব্যাপারগুলো তুলে আনার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি শুনলাম লেখা তো যেহেতু বই পড়া সম্ভব না, যেহেতু এই আপনার বইয়ের একজন সাবজেক্ট আমাদের সাথে আছেন, তার সঙ্গে একটু কথা বলি। বিপ্লব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনার ছোট করে বিপ্লবই বলি নাকি, পুরো নামটা বলি? আচ্ছা আচ্ছা বিপ্লব, নামটা সবাই ভুল করে, ইভেন বইটা তো ভুল আছে। এর মধ্যে বলেছি, এবং আপনি এর আগে আমাদের সাথে একবার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং আপনি অভিযোগ করলেন যে আমি আপনার নামটা ভুল বলেছিলাম। ভুল বলার, আপনার নাম মনে ভুল বলার রাশিতে আছে, সবাই ভুল করে। আচ্ছা বিপ্লব, আপনি জানতে চাই, যেহেতু বলছেন যে তার বইয়ে সাকিব আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন তথ্য প্রযুক্তি খাতে, এই বিষয়টা জানতে, আসলে আপনার সফলতার কাহিনীটা জানতে চাইবো, মানে কেন আপনি সফল হলেন, কিভাবে আসলেন এদিকে? ওকে, মেনি থ্যাঙ্কস সিরাজুল ভাই, আর সাকিবকে ধন্যবাদ। আসলে সাকিব এখানে ঠিক সফল উদ্যোক্তা এইভাবে ইমপ্রেস করে না। চেষ্টা যেটা ছিল যে
আমরা কিভাবে কাজ করছি, বর্তমানে কে কোথায় আছে, সেই হিসেবে টপ 25 জনকে নিয়ে সাকিব বইটা লিখেছিল। এবং সেটা ডেফিনেটলি অনেক অনেক জনপ্রিয় হয়েছিল, কারণ আমরা দেখেছিলাম যে অনেক আহ, কঠিন গল্প, অনেক প্রতিকূলতার গল্প সাকিবের লেখনের মাধ্যমে না বলে আপনাকে কেন সাকিব, আমি সাকিবের কাছে জিজ্ঞেস করতে পারতাম যে কেন আপনাকে সে না, কি করলো? আমি আসছি সেখানে। হ্যাঁ। এখানে দেখতে পাবো যে হাসিন ভাই সহ বা অলি ভাই, নিয়াম ভাই, রাজীব ভাই, মানে আমাদের কমিউনিটির যত পিপল আছে, যত সাকসেস পিপল আছে, আমি সাকসেস সংখ্যাটা ঠিক এমন ভাবে দেখছি না, আসলে পপুলার এমন ভাবে বলতে পারে, রাইট? কারণ সাকসেস আসলে ডিপেন্ড করে মানুষের তার ওন ফিলিংস এর উপরে। বাট যত যারা পপুলার পিপল আছে তাদের নিয়ে সাকিব এখানে লিখেছিল জিনিসগুলো। এবং আমরা যেটা দেখতে পাচ্ছিলাম প্রতিদিন আমাদের ফেসবুকে বা আমাদের উপায়ে বা মোবাইলে প্রতিদিনই কল আসতো কিভাবে আমরা মুভ করব, কিভাবে আমরা আউটসোর্সিং করব, কিভাবে কি করব, কি কি করা উচিত, রাইট? তো এই থিংগুলো নিয়ে আসলে আমি আমি আমারটা বলতে পারি, এবং আমি মনে করি যে আমার মতো করে আরো সবাই সিমিলার প্রবলেম ফেসবুকে প্রতিদিন এই সিমিলার আনসার লিখতে হতো যে এইভাবে এই কাজগুলো করেন, এই কাজগুলো করেন, রাইট? তো আমি মনে করি সাকিবের এই উদ্যোগটা অবিস্মরণীয় এই কারণে যে সাকিব আমাদের এই কোশ্চেন গুলোর আনসার গুলো সব একসাথে একটা মলাটের ভিতরে নিয়ে এসেছিল। এবং সেই জন্য সাকিবকে অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি, এবং এখনো সাধুবাদ জানাচ্ছি যে অনেকগুলো আনসার এই বইটাতে আছে। আমি আসছি আপনার কাছে একটু সাকিব, আপনার কাছে জানছি, যেহেতু বিপ্লব যেমন বলবো আপনি 25 জনকে একটি মলাটের মধ্যে নিয়ে এসেছেন, একটি বড় একটি কাজ। হ্যাঁ, আপনি কি 25 জনের ইন্টারভিউ নিয়েছেন না অনেক জনের ইন্টারভিউ নিয়ে তার মধ্যে 25 জনকে বাছাই? না, অনেকজন ইন্টারভিউ নিছি। বেসিক্যালি হচ্ছে যে 40 জনের উপর ইন্টারভিউ আমাকে নিতে হয়েছিল, বাট যেগুলো খুব বেশি চমকপ্রদ। এখানে জানতে চাই মানে 40 জনকে আপনি থেকে 25 জনকে বাছাই করলেন কোন ক্যাটাগরিতে? ক্যাটাগরি বলতে হচ্ছে এখানে ফার্স্ট অফ অল যে মানে আমাদের কমিউনিটির মধ্যে কিছু পপুলারিটি থাকে, খুব নোন ফেস থাকে, যাদের হয়তো বা দেখা যায় যে একটা স্ট্যাটাস দিলে অনেকেই খুব আগ্রহ সহকারে দেখে, এরকম ফার্স্ট প্রিফারিটি ছিল। দেন পরবর্তীতে হচ্ছে যাদের স্ট্রাগলটা আসলে অনেক কষ্টের ছিল, যেমন আমরা অনেক বানোয়াট স্টোরি দেখি, অনেক ড্রামা দেখি, বাট যারা এখানে 25 জন উঠে এসেছেন তাদের প্রত্যেকের পিছনে খুব ফেইলিউর স্টোরি আছে, এবং ফেইলিউর স্টোরি করার পর তারা দেখেছে একটা টাইমে গিয়ে সাকসেসটা হয়েছে। তো ওই ব্যাপারগুলো থেকে 40 জনের মধ্য থেকে ক্যাটাগরিটা ভাগ করা হয়েছিল। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে কমিউনিটির মধ্যে যেটা বললাম যে পপুলারিটি তো আছেই, এটা একটা ফার্স্ট ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমাদের কিছু সিনিয়র জুনিয়র এগুলো মেনটেন করতে হয়, ওই ব্যাপারগুলো আসছে। দেন আসলে টোটাল ওভাবে 25 জনকে। আপনি ধর কি ফোকাসটা ছিল যে যারা এই বইটা তাদের জন্য লেখা, কি যারা এই আইটি তথ্য প্রযুক্তি সেক্টরে কাজ করতে যান বা কাজ করেন তাদের জন্য মোটামুটি তাদের জন্য? নট অনলি তথ্য প্রযুক্তিতে কাজ করতে চাই এরকম না, মানে হচ্ছে দেখা যায় যে অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করছে, বাট ফ্রাস্ট্রেশন গ্রো হচ্ছে তার মধ্যে, আমি কি করব, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্স করছি, আমি কোনো জব পাচ্ছি না। তো ইন দা হাউ তার একটা ওয়ে খোঁজে যে আমি কোন ওয়েতে কাজ করে কি একটা কিছু করব। বাট সামো এখানে যারা আছে তারা কিন্তু নট অনলি সবাই সিসি স্টুডেন্ট না, এরকম অনেক আছে যারা অনার্স কমপ্লিট করে আসছে কিংবা ইন্টার কমপ্লিট করে করছে কিংবা এখনো কাজ করছে, বাট তারা এখন সফল উদ্যোক্তা। তো তারা তাদের মুখ থেকে গাইডলাইন গুলো নেওয়ার চেষ্টা করেছি যে তুমি ফ্রাস্ট্রেশন হইও না, তুমি পারবা, তুমি কিছু জিনিস শেখো, শিখে এই লাইনে আসো। ফার্স্ট অফ অল শেখো, শেখার পরে এই লাইনে আসলে তুমি ডেফিনেটলি সাকসেস করবা। আচ্ছা বিপ্লব, আপনার কাছে একটু আসতে চাই। আমি আপনার বললাম আপনি যে সাকিব যেভাবে আপনাকে লিখেছেন, আমি তো আপনার মুখ থেকে শুনতে চাই আপনি আসলে কোথায় পড়াশোনা করেছেন এবং কিভাবে এই একজন উদ্যোক্তা হলেন এই পেশায়, একটু জানতে চাই আপনার কাছে। তিনটা যেটা ছিল, আমি সাধারণ ইউনিভার্সিটিতে 2003 ব্যাচ, দ্যাট মিন্স আমরা সাস্টেইন হিসেবে সবাই বলি যে 03 ব্যাচ। ওকে, সো এখান থেকে যখন 2009 বের হয়ে আসি, আপনি কোন সাবজেক্টে ছিলেন? তখন হিউজ কনফিডেন্স ছিল যে আমরা সব পারি, কারণ সিলেটে থেকে অ্যাকচুয়ালি আপনি কম্পিটিশন সায়েন্সের স্টুডেন্ট তাই তো? আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ বলেন। সরি আমি এটা মেনশন করতে ভুলে গেছি, কারণ তো অধিকাংশ সিএসসি তো, সো আমরা ভুলে গেছি থিংসটা। এনিওয়ে, সো ওখান থেকে বের হয়ে আসার পরে যখন আমাদের হিউজ কনফিডেন্স ছিল যে না আমরা সব পারি, যেহেতু আমরা আবার ক্যাম্পাস লেভেলে আসতে আসছি, ক্যাম্পাসে অনেক কাজ করছি, রাইট? বাট যখন ঢাকাতে আসলাম তখন দেখলাম একটা ইন্টারভিউ গেলাম, তখন আসলো হোয়াটস জ্যাসন, একটা টেকনিক্যাল টার্ম, বাট ভেরি কমন, বাট আমরা জানি না সিলেটে থেকে, কিন্তু আমরা এটা জানতে পারিনি, রাইট? তো সেই হিসাবে আমাদের কনফিডেন্স লেভেল হঠাৎ করে অনেক নিচে নেমে গেল যে আসলে কি করলাম এতদিন বা কিভাবে জব পাবো, আর প্রেশার দিয়ে নিচ্ছিল না ফার্স্ট। তো সেই অবস্থা থেকে আসলে প্রথম 8 or 9 মান্থস এর মতো উইদাউট জব ছিলাম। আর আরেকটা ছিল যে কনফিডেন্স ছিল যে না আমি আমার যে কাজটা করে আসছি সেটাই করবো, মানে সেই আমি জাভাতে ভালো ছিলাম, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আমি জাভাতে কাজ করবো।
জিনিসটা ছিল। বাট সেই সময় প্রেশার হিসেবে জাভাতে জব পাওয়া অনেক হার্ড ছিল। আর সেকেন্ড কথা হচ্ছিল যে অন্যান্য জব ক্ষেত্র স্যালারি অনেক কম ছিল, যেটা আমাদের এক্সপেকটেশনের অনেক বাইরে ছিল। তো সেই অবস্থায় অনেক ট্রাভেল করার পরে একটা কল সেন্টারে ঢুকি 9 মান্থস পরে। তো ওই কল সেন্টার থেকে এরপরে আর একটা ফ্রেন্ডের রেফারেন্স, তখন একটা সফটওয়্যার ফার্মে জয়েন করি। সেটাতে আমার রোল ছিল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, রাইট? সো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার ওইখানে যাওয়ার পরেই গিয়ে দেখলাম যে ওই টিমে আরো একজন সিনিয়র ছিলেন, বাট আমি যাওয়ার পরে উনি জব ছেড়ে দিলেন। দ্যাট মিনস আমি টোটাল একটা এজ এ সিনিয়র জুনিয়র সব। সো ওইখানে 5 মান্থস এর মতো আমি অ্যান্ড্রয়েড স্টার্ট করে দেখলাম যে এখন আমি নিজেই কেন করি না, যেহেতু প্রথম থেকে ছিল এবং সেকেন্ড স্যালারি কম ছিল, সব মিলিয়ে প্রেশার ছিল ফ্যামিলিগত ভাবে। তো জিনিসটা ছিল যে না, নিজেই ট্রাই করে দেখি, যেহেতু এই কাজগুলো আমি পারবো। তো সবচেয়ে মজার স্টোরিটা হলো একদিন, এটা ছিল ঈদের রাত। তো ঈদের আগের রাতে বাড়িতে সবাই যারা ফ্রেন্ড ছিল সবাই মিলে আড্ডা মারতেছিলাম, এবং তারা বলছিল যে কি লাভ হলো তাহলে এই এসসি পড়ে বা এত কিছু পড়ে, মাত্র এত কম টাকায় স্যালারি, রাইট? এতদিন পড়ে ট্রাস্টেশন ছিল। বাট আমি তাদের দেখানোর জন্য বললাম যে ওরেক্স যে ব্লেন্সকি সাইট যেটা, সেটাতে গিয়ে দেখিয়ে বললাম দেখো এখানে কত অনেক ডলারের কাজ পড়ে আছে, সবগুলো আমরা একদিন নিয়ে আসবো। ওরা বললো দেখি তো কিভাবে। তো আমি ওই দিন রাতেই, এটা ছিল ঈদের আগের রাত, এবং আমি ওই দিন রাতেই প্রথম বিট করলাম। মজার ব্যাপার, বিট করার 1 ঘন্টা পরে ক্লায়েন্ট রিপ্লাই দিল যে ক্যান ইউ ডু ইট। তো জটিল, আমি আসলে নিজেও কোনোদিন এই ধরনের কাজ করি নাই। এটা ছিল একটা অনলাইন রেডিও, ভেরি সিম্পল যদিও এখন। বিপ্লব, আবার আসবো আপনার কাছে। আমি আপনি এইভাবে একটু সাসপেন্স রাখতে চাই আপনার গল্পটাতে, যে আপনি শুরু করলেন আপনার এইভাবেই আপনার মোটামুটি পা দেওয়া শুরু হলো আউটসোর্সিং এ, তাই তো? ওকে, দর্শক যারা শুনছেন বিপ্লবের আউটসোর্সিং এ পা দেওয়ার গল্পটা একটু থেমে যাচ্ছি, আবার সাকিবের কাছে আসবো, এরপরে আবার শুনবো কিভাবে বিপ্লব এই সেক্টরে ভালো বললো। সাকিব, একটু জানতে চাইবো, 25 জনের আপনি গল্প লিখেছেন, গল্প বলেছেন এই গল্প উদ্যোক্তার মধ্যে, কমন কি পেয়েছেন? 25 জনের মধ্যে কমন কোনো ব্যাপার ছিল যে 25 জনই? 25 জনের মধ্যে কমন কিছু কিছু সেক্টর ছিল, যেমন কষ্টের জায়গাটা। আচ্ছা, যেমন প্রত্যেককেই অনেক স্ট্রাগল করে তাদের অবস্থানটা ক্রিয়েট করছে। নট অনলি যে আমরা এতদিন বইয়ের মধ্যে পড়েছি লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, যে ইয়ে না, সেখানে এই 25 জনের মধ্যে প্রত্যেকের স্টোরি ছিল এরকম যে অনেক কষ্ট করো, লেগে থাকো, ডেফিনেটলি তুমি একটা সাকসেস পাবা, বাট ছেড়ে দিও না, নেভার এন্ড নেভার গিভ, মানে কখনো ছেড়ে দিলে ওই জায়গা থেকে কখনো উঠে আসতে পারবা না। ফ্রিল্যান্সিং জগতে যে জিনিসটা সবচেয়ে বেশি হয়, যেমন হচ্ছে আরেকটু আগালি হয়তো বা সাকসেসটা আসবে, একটু ধরে রাখলে হয়তো বা সাকসেসটা আসবে, বাট মধ্যপথে গিয়ে অনেকে ছেড়ে দেয়, কিংবা আরেকটু কাছাকাছি গিয়ে ছেড়ে দেয়। তো ওই জায়গাটা এনাদের কিছু কিছু জায়গায় মিল ছিল, বাট দু একটা জায়গায় একটু অমিল আছেই। যেমন হচ্ছে আমাদের টেকনোলজি জগতে আমরা যাকে অনেক মানি বলা চলে আর কি, হাসিন হায়দার ভাই, যার স্টোরি আসলেই খুব স্ট্রাগল প্রিয়। তিনি রুয়েটে লেখাপড়া করেছেন, অনেক স্ট্রাগল করে, তার পিসি ছিল না, ফ্রেন্ডের পিছিতে গিয়ে তিনি কাজ করেছেন। এরকম অনেক সেক্টর থেকে তিনি উঠে এসে তার অবস্থানটা ক্রিয়েট করছে, এবং এখন হাসিন হায়দার ভাই অনেক বেটার একটা পজিশন নিজের অবস্থানটা ক্রিয়েট করছে। আচ্ছা, এই আপনি 25 জনের বলেন, 25 জনের মধ্যে একটা কমন হচ্ছে যে সবাই স্ট্রাগল করে এত দূর এসেছেন। এমন কাউকে কি পাননি যে যিনি এলাম দেখলাম জয় করলাম, এমন? না, ওরকম কাউকে পাইনি। 40 জনের মধ্যে ওরকম কে পাইছি, এটা ডেফিনেটলি ওরকম পাইছি যে না, তার গল্পটা নাই কেন? না, তার গল্পটা নেই হচ্ছে যে আমরা বরাবরই সাকসেসদের গল্পটা শুনতে চাই, যে ডেফিনেটলি সাকসেসটা যেটা বলছে সেটা আমরা শুনে সো আমিও সাকসেস হব। আর ফেইলিওর স্টোরি শুনবো না, কারণ সে যেটা বলবে, সে যেহেতু সাকসেস হয় নাই, সো তার স্টোরিটা শোনার তো কোনো মানে হয় না, কারণ তার স্টোরি শুনলে নিশ্চয়ই যারা স্ট্রাগল, যারা আপনি গল্প বলেছেন, তারা সবাই স্ট্রাগল করে এসছে, সবাই অনুপ্রাণিত হবে। মানে এমন কেউ কি কেন স্থান পায়নি যে এলাম দেখলাম জয় করলাম, মানে এসেই আসলে খুব ভালো করে ফেলছে, এমন ভাগ্যবান কেন? এরকম ভাগ্যবান আমি পাইনি। 40 জনে কাউকে 40 জনে পাইনি, কারণ টেকনোলজি জগতে আসলে এত ইজি না যে ব্যাপারটা যে আমি ঢুকলাম বিলিয়ন মার্কেটে, দু একটা ক্লিক করলাম চলে আসলাম। এই গল্পটা আমি একটু বিপ্লবের শুনতে, বিপ্লবের শুনতে। বিপ্লব, এই যে যেমনটি বললো সাকিব, যে আসলে এই তথ্য প্রযুক্তি বা আউটসোর্সিং এ যদি বলি, আউটসোর্সিং সেক্টরটা এত সোজা না, যে আমি যেমনটি বলছিলাম যে আসলাম, কাজ করলাম, অনেক টাকা পয়সা মালিক হলাম, এত সোজা কি? আপনি কিভাবে শুরু করলেন এবং তার কি কি সমস্যাগুলো পড়ছিলেন? হ্যাঁ শিওর। আসলে সাকিব যখন বলতেছিল যে আপনি যখন কোশ্চেনটা কিন্তু সাকিবের দুবার করলেন, সাকিব প্রথমবার ঠিক বুঝতে পারে নাই, সেকেন্ড টাইম আনসার দিছে, এবং আমি তখন আসতেছিলাম যে আসলে এই আনসারটা না হবে, রাইট? মানে এরকম আসলে কাউকে পাওয়া যাবে না, আসলাম দেখলাম জয় করলাম, জিনিসটা আসলে অনেক হার্ড, অনেক হার্ড। একজন উদ্যোক্তা আসলে নট অনলি জাস্ট কোম্পানি ওনার, রাইট? একই সাথে সে অ্যাকাউন্টেন্ট, ফিনান্স ম্যানেজার, মার্কেটার, কোডার, ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, এভরিথিং।
সো আসলে একজন যদি সবগুলো থিংস ম্যানেজ না করতে পারে, ইভেন তার ফ্যামিলি ছেড়েও থাকে, রাইট, তার ফ্রেন্ড সার্কেল থাকে, সবকিছু থাকে, সব যদি ম্যানেজ না করতে পারে, স্ট্রাগল না নিতে পারে এবং নেওয়ার মতো লোড না থাকে, সে কখনো টিকতে পারবে না। ফ্রিল্যান্সিং জাস্ট একদিনের পথ না। আচ্ছা Right. এই আসলে সাকিব এই 25 জনের স্টোরিটা নিয়ে এসেছিল এই কারণে, এই জিনিসটা বোঝানোর জন্য, কারণ আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছিলাম যে আউটসোর্সিং নামে কি একটা ট্রেন্ড স্টার্ট হয়ে গেছিল, কারণ এটা আছে যে কিছুদিন কাজ করলাম, 3 মাসের ভিতরে ট্রেনিং করলেই আপনি এত টাকা আয় করতে পারবেন, রাইট। আমার কোশ্চেন, ভেরি সিম্পল কোশ্চেন হচ্ছে, তারা যদি এটা বিলিভ করে যে আপনি 3 মাস কোর্স করে 40,000 টাকা আয় করতে পারবেন, রাইট, তারা ট্রেনিং সেন্টার চালিয়ে, আমি ডেফিনেটলি জানি তারা 40 টাকা মান্থলি আয় করতে পারে না, তো তারা কেন ফ্রিল্যান্সিং করে না? ওকে, আমি বিপ্লব আপনার কাছে আসবো। এই ব্যাপারে আপনার কাছে জানা আছে আমার কাছে, একটু একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আলোচনা শুনছিলেন, আলোচনা কিন্তু এখন একটি ভালো জায়গায় গেছে, একটা জানার জায়গায় গেছে। আমরা বিরতির পর এই বিষয়গুলো জানবো যে আসলে আউটসোর্সিং কি খুব সহজ কিনা। তবে বিরতির আগে ছোট্ট একটা প্রশ্ন এসে গেছে, দর্শক একজন আছেন, বিরতির পর্যন্ত অপেক্ষা তাকে না করাই। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? জি আমি নাজুল বলছিলাম রংপুর থেকে। নাজমুল, জি রংপুর থেকে নাজমুল বলছেন। নাজমুল, কাকে প্রশ্নটি করবেন একটু শর্ট তাড়াতাড়ি বলেন। উল্লাসকে প্রশ্নটা করবো। উল্লাস জি। সাকিব, নাজমুল সাকিব উল্লাসকে। জি জি বলেন। হ্যাঁ উল্লাস, হ্যাঁ নজরুল, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ কেমন আছিস? এই তো ভালো। ভালো লাগতেছে। আর ইয়ং নাইটে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি আমাদের রংপুর ডিভিশন থেকে আরো এগিয়ে নিয়ে যাও এই অনেক ধন্যবাদ। থেকে। তোমার বই লেখার পিছনে তো অনেক সাইন্টিফিক, আমি ভালো করে জানি। তুমি এগ্রো ফার্মার দিচ্ছ, এটাও অনেক ব্যাপার, যেটা এগ্রো ফার্মার যাও, আরো আগে যাও রংপুর ডিভিশনটাকে নিয়ে। রংপুরের উত্তরবঙ্গের যে কৃষক যারা আছে তাদের পিছনেও একটু কাজ করো। ওকে ওকে নাজমুল ভাই, ধন্যবাদ আপনাকে। একটা অন্তত আপনার ফোন থেকে একটা জিনিস জানতে পারলাম যে নাজমুল সাকিবের ডাক নাম মনে উল্লাস। আপনি রংপুর ডিভিশনকে এগিয়ে নিয়ে যেতে বলেছেন, আমার খুব ভালো লেগেছে, কারণ আমার বাড়িতে রংপুর। দর্শক, বিরতির পর আবার দেখা হবে। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আইটি বা তথ্য প্রযুক্তি সেক্টরে সফল উদ্যোক্তাদের গল্প নিয়ে। একটি বই লিখেছেন নাজমুল সাকিব, টেকি সফল উদ্যোক্তাদের গল্প। সেই বিষয়টি নিয়ে কথা বলছিলেন, কেন তিনি লিখলেন, এই বইয়ের মধ্যে কি আছে, এইসব বিষয় নিয়ে। সাকিব, জানতে চাইবো যে 25 জনের গল্প আছে, অনেক গল্প, কিন্তু আপনি নিশ্চয়ই যখন ইন্টারভিউ নিয়েছেন অনেক কথাও তারা বলেছেন। আপনি এই বইটার মধ্যে আমি দেখেছি খুব বেশি না, এক একজনের গল্প অনেক বড়, কিন্তু হ্যাঁ, কোন বিষয়গুলো আসলে এখানে আনার চেষ্টা করেছেন? এবং নিশ্চয়ই সফলতা স্ট্রাগল সফলতা দেন কি, কোনো পরামর্শ আছে কিনা, কিভাবে সাজিয়েছেন বইটা? বেসিক্যালি শুরুতে আমি যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম, যে শুরুতে স্ট্রাগল পিরিয়ডটা আমি তুলে ধরেছিলাম, একটা সফল উদ্যোক্তার পিছনের যে গল্পগুলো সেগুলো প্রথমে তুলে ধরার চেষ্টা করেছি। দেন তারপরে তাদের মুখ থেকে আমি বলার চেষ্টা করেছি যে যারা নতুন, একবারে নিউ বাই, যারা আসতে চাচ্ছে এই লাইনে, তারা কি করবে, তাদের জন্য কি পরামর্শ, এই সেগমেন্ট ছিল এটা। আর দেন সর্বশেষ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটা বিশাল বড় একটা মার্কেট প্লেস, তো এখানে স্পেসিফিক কিছু গাইডলাইন দরকার, যে গাইডলাইনটার জন্য হয়তো বা কারো 6 মাসের জায়গায় হয়তো বা দেখা যাবে যে যারা সাকসেস হয়েছে তারা যদি দেখে 3 মাস হয়তো বা তার রাস্তাটা কমে আসছে, ওই জায়গাগুলো তুলে ধরেছিলাম। যেমন আমার বইয়ের প্রথম যে স্টোরি, নিয়ামুল হাসান, যিনি ক্লাউড সফটওয়্যার সলিউশনের সিইও, যিনি, আমি জানি না প্রোগ্রামটা দেখছে কিনা নিয়ামুল ভাই, তো ওনার স্টোরিটা ছিল এরকম যে উনি ঢাকা শহরে প্রথম যখন এসেছিলেন অনেক স্ট্রাগল করে, ওনার পকেটে মাত্র 15 টাকা ছিল। আচ্ছা, 15 টাকা ছিল, তো 15 টাকা দিয়ে উনি 3 দিন রুটি তারপরে কলা এগুলো খেয়ে তিনি পার করেছেন। দেন এরপরে হচ্ছে উনি একটা ওয়ে ক্রিয়েট করার চেষ্টা করেছেন, একটা রুমের মধ্যে থেকে 3টা বন্ধু মিলে কিভাবে কাজ করা যায়, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটা থেকে কিভাবে কাজ আনা যায়, আমাদের দেশ থেকে আদৌ ওটা কারণ করা যায় কিনা। এবং তিনি ফান্ডবশত অনেক কাজ করেছিলেন, C++ দিয়ে অনেক কাজ করেছেন, করার ফলে এক পর্যায়ে দেখা যায় যে তার মাস্টার কার্ডে কিছু ডলার জমেছিল, এবং তিনি মনে করেছেন এই ডলারটা হয়তো পাবে না। তো মাস্টার কার্ড নিয়ে যখন বুথে যায়, বুথে গিয়ে যখন ডলার কার্ড পাঞ্চ করে, টাকা যখন আসে, তখন তিনি বুঝতে পারলেন যে আসলে মার্কেট প্লেস থেকে কাজ করা যায়।
দেন ওখান থেকে তিনি উঠে এসেছেন, এখন একটা কোম্পানির মালিক। এবং মোটামুটি বলা যায় আমরা যারা সবাই জানি যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে ইনভ্যাটো মার্কেট প্লেস, যেটা খুব থিম সেল করা হয়, ওনারা ওখানকার মধ্যে এলিট অথর। মানে আপনি যারা দেখছেন মোটামুটি সবাই তো আউটসোর্সিং এর হ্যাঁ, ডেফিনেটলি আউটসোর্সিং, প্রতিজনে আউটসোর্সিং এই যে পরামর্শ কি তারা দিয়েছেন যে সফল আসতে চাই এই লাইনে উদ্যোক্তা? এটা তো ছিলই, এটা তো আমার গল্পের 3টা পার্ট তো ছিলই। সেকেন্ড পার্টটা ছিল পরামর্শ। প্রথম পরামর্শ ছিল যে প্রথমে তাকে, মার্কেট প্লেস তো বিশাল বড়, আইটি ক্ষেত্রটা নট অনলি ওয়ান সিঙ্গেল একটা জিনিস, এটা অনেক সেক্টর আছে, কোন সেক্টরে একটা নিউ বয় আসবে। তো এক্ষেত্রে প্রথমে যারা ছিল তারা বলেছিলেন যে তুমি একটা স্কিলড হও। তো সেকেন্ড কোশ্চেন আসে কি বিষয়ে স্কিলড হব? গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন থাকতে পারে, তারপরে হচ্ছে কোডিং থাকতে পারে, সেখানে আদার্স এসইও থাকতে পারে, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং থাকতে পারে, অ্যামাজন থেকে প্রোডাক্ট সেল করা থাকতে পারে, এভরিথিং সবকিছু মিলিয়ে জিনিসগুলো থাকতে পারে। তো এক্ষেত্রে ওনাদের প্রথম ইস্যু ছিল তুমি যেটা তোমার কাছে ভালো লাগে। আচ্ছা, আমি মনে হয় পরামর্শটা একটু বিপ্লবের কাছে শুনে সেটা যদি কাজ করে তাহলে ভালো হবে। বিপ্লব, আপনার কাছে একটু জানতে চাইবো একটু যারা এই, যেমন আমি জানতে চাই যেমন সাকিবের কাছে পরামর্শ দিয়েছেন কিনা আপনারা, যারা আপনাদের দেখে বা এই যারা এখন আউটসোর্সিং এ কাজ করে এই সফল হয়েছেন, তাদের দেখে এই সেক্টরে আসতে চান, তাদের সে কোনো পরামর্শ আছে বা আগে থেকে কোনো সাবধানতা আছে কিনা, যে আসলাম মনে মনে আসলাম এসে খুব ভালো করে ফেলবে এমন কিছু কিনা? ওকে ওকে, নাইস। তো সেই ক্ষেত্রে আমি আসলে একটু টেকনিক্যালি মুভ করবো, একটু টেকনিক্যালি না, একটু মার্কেটিং এতে মুভ করবো। আশা করি সবাইকে অনুরোধ করবো সাকিবের বইটি কিনে পড়ার জন্য। কারণ প্রতিটা স্টোরিতে 3টে পার্ট ছিল। প্রথমটা হচ্ছে নিজের স্টোরি, সেকেন্ডটা হচ্ছে কারেন্ট আসলে সে এন্টারপ্রেনার কি করতেছে এখন এই মুহূর্তে, এবং তার ছিল পরামর্শ, রাইট? তো সেই ক্ষেত্রে আসলে সাকিবের বইটাতে প্রচুর লেখা আছে, প্রচুর জ্ঞানী গুণী মানুষের অনেকগুলো পরামর্শ আছে, এবং সবাই যদি সেগুলো ফলো করে, এবং আমি আশা করি তারা পথভ্রষ্ট হবে না এবং ঠিক পথেই যাবে। চলেন। হ্যাঁ, শিওর। এখন আমার ক্ষেত্রে আমি কি সাজেশন দেবো? ওকে, গ্রেট। সো আমি আসলে সেই সাজেশন গুলোই দেবো যেগুলোর জন্য আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতেছিলাম এবং স্টিল করতেছি, রাইট? ফার্স্ট হচ্ছে যে আমি যেটা করতে চাই সেটা আমাকে ক্লিয়ারলি জানতে হবে যে আমি এটার জন্য যোগ্য, এটা আমার ভালো লাগে। কারো যদি কোনো কিছু ভালো না লাগে, সে জোর করে কোনোদিনই এটাকে আরো উপরে নিয়ে যেতে পারবে না। সো নিজের ভালো লাগাটাকে ফার্স্ট খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে মুভ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ডিসিশন। আর সেকেন্ড হচ্ছে হার্ড ওয়ার্কিং মনুষ্য থাকতে হবে। এটা ছাড়া কোনো আয় নেই। কিছুদিন পরে পেইন আসবে, প্রচুর বাধা আসবে, মনে হবে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নাই, বাট তবুও কনফিডেন্স রাখতে হবে, না, আই হ্যাভ টু গো, রাইট? কারণ অনেক মানুষ যেহেতু এই কাজটা করতে পেরেছে, সুতরাং আমিও পারবো। এটা হচ্ছে সেকেন্ড থিং। থার্ড হচ্ছে স্কিল সেট। এটার দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং কারেন্টলি আমরা যে প্রবলেমটা ফেস করতেছি, স্কিল সেটের প্রবলেম। মানুষ কি মনে করে যে একটু টেনে টুনে একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম, A+B অ্যাড করে সি প্রিন্ট করে ফেললাম, আমি প্রোগ্রামার হয়ে গেলাম। দ্যাটস নট প্রোগ্রামিং অ্যাকচুয়ালি, রাইট? সো প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার, ডিজাইনার বা যেটাই হোক, আমি সেটাতে যদি 100% এক্সপার্ট না হই, তাহলে আমি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কম্পিটিশনে যেতে পারবো না। কারণ আউটসোর্সিং ইজ নট এ লোকাল প্রোডাক্ট, রাইট? আউটসোর্সিং ইজ এ বিগ গ্লোবাল প্রোডাক্ট। সো আমি যদি স্কিল সেট না বাড়াই, তাহলে কিন্তু আমি ইন্টারন্যাশনাল আমার কম্পিটিটরের সাথে আমি বিট করতে পারবো না, রাইট? তো সেই ক্ষেত্রে স্কিল সেটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টা পরামর্শ আসলে মেইন। এই 3টা যদি কেউ মেনে চলে। ওকে, আমি একটু সাকিবের কাছে আসতে চাই। সাকিব, যাদের সাথে কথা বলেছেন তারা কি বলেছে যে আমি যদি আউটসোর্সিং আসতে চাই, আমার কি এই কম্পিউটার ব্যাকগ্রাউন্ড পড়াশোনা আর কি, আমাকে কি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হতেই হবে? না, এটা আমি যাদের কাছ থেকে শুনেছি, আমি নিজেও বেশ আশ্চর্য হয়েছিলাম যে ম্যাক্সিমামদের ব্যাকগ্রাউন্ড কিন্তু কম্পিউটার সায়েন্স না। এবং কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইন্ডাস্ট্রিতে যারা বেশ ভালো করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু কম্পিউটার সায়েন্স না। দেখা যাবে যে রেশিওতে 60% কম্পিউটার সায়েন্স, 60% হচ্ছে কম্পিউটার সায়েন্স না, আর 40% হচ্ছে কম্পিউটার সায়েন্স, বাট তারা ভালো করছে। যেমন ক্ষেত্র অনেকগুলো আছে, যেমন হাসিন হায়দার ভাইয়ের কথাই বলি, তিনি ত্রিপলি স্টুডেন্ট, বাট তিনি এখন বলা যাচ্ছে ড্যামেজমেন্ট একজন ভালো প্রোগ্রামার, বাট তার কিন্তু ব্যাকগ্রাউন্ড ত্রিপলি। তো এখানে বেশ কিছু জিনিস কাজ করছে, যেমন যে কোনো একটা সাবজেক্ট চুজ করে সে যদি আগাতে পারে, ডেফিনেটলি বিপ্লব ভাই যেটা বললো, ডেফিনেটলি স্কিল সেট করে যদি সে বুঝতে পারে যে ভালো লাগছে, স্কিল সেট হয়ে গেল, দেন ডেফিনেটলি তার এখানে সাকসেসটা আসবে। আচ্ছা, আর বিপ্লব, আপনাকে যেটা জানতে চাই যে এই যে যারা আসবেন আউটসোর্সিং এ, মানে শুধু কি আউটসোর্সিং এ প্রোগ্রামিং করব কিংবা কিংবা আমি একটা ওয়েবসাইট ডিজাইন করব, এর মধ্যে কি আউটসোর্সিং সীমাবদ্ধ, নাকি আউটসোর্সিং আসলে বিশাল একটি জগৎ? একটু জানতে চাই আপনার কাছে। আউটসোর্সিং আসলে আমি বলবো যে এটা আসলে একটা
আপনি আউটসোর্সিং একটা কনসেপ্ট বা একটা ওয়ে বলতে পারেন, আপনি আসলে কোনো কিছু দ্বারা এটাকে লিমিট করতে পারেন না, আচ্ছা। রাইট? হ্যাঁ হ্যাঁ আপনি বিদেশি একজনকে বা বাইরের একজনকে বা দূরের একজনকে একটা কাজ করে দিলেন, সে আপনাকে পে করলো, দিস ইজ দ্য কনসেপ্ট, দিস ইজ দ্য ওয়ে, রাইট? আচ্ছা তো এটা আপনি যে কোনো কিছু করতে পারেন। এটা আপনি ধরেন ওকে, আপনি 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 ডক্টর, রাইট? তাকে একটু ভার্চুয়ালি একটা পরামর্শ দিতে পারেন, সে আপনাকে পে করে দিল। দিস ইজ ওয়ান সর্ট অফ আউটসোর্সিং, রাইট? আচ্ছা তো আউটসোর্সিং আসলে যে অনলি প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট বা এগুলো না। কারণ আর এটা কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন, যে কোনো একটা ওয়েবসাইটে যান, দেখবেন অনেক অনেক বিভাগ আছে, এবং সেখানে এতটাই বিভাগ আছে 100 বা 100 এর উপরে, অথচ আমরা কিন্তু অনলি একটা পার্ট নিয়ে কাজ করি, মোবাইল ডেভেলপমেন্ট। তো বাকিগুলো কেউ না কেউ তো করে, রাইট? হুম সো আসলে এটা লিমিট করা আচ্ছা এই বিষয়ে মানে আমাদের একটু ধারণা মানে জানার একটু অভাব আছে, আপনার কি মনে হয় সাকিব? আমাদের মানে ইন্ডাস্ট্রি, সাধারণ মানুষ হ্যাঁ আপনি- ডেফিনেটলি কারণ হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং কিংবা হচ্ছে আউটসোর্সিং ইস্যুটা আসলে ঢাকা কেন্দ্রিক বিস্ফোরণটা বেশি হয়েছে, আচ্ছা অঞ্চল কেন্দ্রিক কেন্দ্রগুলো ততটা বেশি হয় নাই। যেমন ফ্রিল্যান্সিং যদি আমরা এখন বাইরে বলি যে আমি কি করে একটা মার্কেট প্লেসে কাজ করছি, ও আচ্ছা তাহলে তো আপনি হচ্ছে ফলস কিছু করছেন, এটা কখনো কেরিয়ার হতে পারে না। তো ঢাকা কেন্দ্রিক জিনিসটা অনেক স্মার্টলি আমরা বলতে পারি হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করতেছি, এটা ততটা বোঝাতে হচ্ছে না। তো বাট অঞ্চল যদি আমরা ঢাকার বাইরে যাই, সেক্ষেত্রে সমাজ অনেক টাফ হয়ে যায় বোঝানোর জন্য ফ্রিল্যান্সিং এটা কি, আদৌ কি বাইরে থেকে টাকা আর্ন করা যায়, এই জিনিসগুলো। আচ্ছা আপনি যখন বইটা লিখলেন, বইটা যখন আপনি ছাপাবেন, একটা প্রকাশক দরকার, তো আপনি কি যার কাছে গেছেন সরাসরি ছেপে দিয়েছে এরকম কিছু? না ওরকম কিছু না। এটা হচ্ছে বইয়ের প্রথম যার ইন্টারভিউ আছে নিয়ামুল হাসান ভাই, ক্লাউড সফটওয়্যার সলিউশনের সিইও, তিনি ওনাদেরই একটা পাবলিকেশনস আছে, ওখান থেকে তারা বেসিক্যালি এই টাইপের বইগুলো প্রিন্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমি ওই লিঙ্কটা ধরে আগাচ্ছিলাম যে সামহাউ এই জিনিসটা যেহেতু একটা টেকনোলজি বেস, সো স্মার্টলি জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে। সো এভরিথিং কভার ডিজাইন, ভিতরে টোটাল ডিজাইন গুলো একটু আলাদা হতে হবে। সো সবকিছু মিলে যখন মিলে গেল ব্যাটে বলে, তখন ওখান থেকে আলটিমেটলি আপনার টার্গেট পিপল কারা, টার্গেট পাঠক কারা? টার্গেট পাঠক বলতে গেলে আসলে আমি শুধু এই বইটা নট অনলি যারা আইটি ইন্ডাস্ট্রিতে আসছে তারা না, মানে সবাই যারা খুব ফ্রাস্ট্রেটেড, খুব হতাশার মধ্যে চলে আছে, আমি তাদেরকে বলবো জাস্ট একটা ওয়ে দেখানোর জন্য জাস্ট একটা ট্রাই করা, যে তুমিও পারবা। ডেফিনেটলি একজন সিএসসি তে সে পড়ে না, এবার সে যদি পারে ডেফিনেটলি তুমিও পারবা। সো তাদেরকে টার্গেট করে বেসিক্যালি বইটা ক্রিয়েট করা হয়। মানে এই বইটা তাহলে মোটামুটি এই বইটা এক ধরনের কি বলবো, সাহস দেওয়ার মতো। হ্যাঁ এটা বলা যেতে পারে, সাহস কিংবা দিক নির্দেশনামূলক, যারা এক্সপার্ট তাদের মুখ থেকে। আচ্ছা আমি তো এক্সপার্ট, হয়তো আমি যদি একটা অন্য বই লিখতাম সেটা অতটা দিক নির্দেশনা হতো না, বাট এখানে 25 জনই এক্সপার্ট 25টা ক্ষেত্রে, তো তাদের মুখ থেকে 25টা ক্ষেত্র বের হয়ে এসেছে, এবং ওই জায়গাগুলো থেকে কিন্তু ইয়াংরা বুঝতে পারতেছে না আমি অ্যাপস ডেভেলপমেন্ট করবো, আমি অ্যাপস ডেভেলপমেন্ট আমি ইয়েতে সেল করবো, এরকম। যেমন আমরা রিসেন্টলি হচ্ছে অ্যাপ বাজার নামে একটা জিনিস ক্রিয়েট করছি, যেটার মধ্যে হয়তো দেখা যাবে গুগল প্লে স্টেশনে আমরা দেশ থেকে অ্যাপস দিচ্ছি, কিন্তু কিভাবে কিনবো, সবার মাস্টার কার্ড নাই, পেওনিয়ার কার্ড নাই, সেক্ষেত্রে ক্রেডিট কার্ড নাই, এই জায়গাগুলো হয়তো বা নাই। বাট আমরা যে জায়গাটা করছি অ্যাপ বাজার যে ক্ষেত্রটা তৈরি করছি, সেটা হচ্ছে দেশীয় মার্কেট প্লেসকে কেন্দ্র করে, যে একজন ডেভেলপার তুমিও ঠিক আছে, তুমি অ্যাপ তৈরি করতে পারো, ওকে তুমি আমাদের এখানে জমা দাও, তুমি এখান থেকে জমা দিলে সেল করতে পারবা, এখানে বিডিটিতে কেনা যাচ্ছে, তুমি এখানে একটা জিনিস বাটন ক্লিক করে কিনতে পারছো, আমরা ম্যাঙ্গো পিপলের কাছে ছড়াই দিচ্ছি, হ্যাঁ আপনি নামাজ পড়তে পারছেন, নামাজের বই কিনতে পারছেন না, সো আপনি একটা নামাজের অ্যাপস নামে একটু বিপ্লব কাছে ঘুরে আসি। বিপ্লব, আমাদের সময় খুবই কম, আপনার কাছে শেষ প্রশ্ন বলা যেতে পারে, যারা আপনি কি মনে হয় এখন যারা এই আসছে আউটসোর্সিং এ, তাদের আসলে ভবিষ্যৎটা কিরকম, এবং কত মেধাবী লোকজন আসলে এখন আসছে? কত মেধাবী লোকজন এখন আসছে সেটা তো আমি বলতে পারবো না, কারণ আপনি কাজ করেন তো অনেকজন নিয়ে, এই জন্য বললাম আর কি। হ্যাঁ সেটাই, সেকশন অনেকগুলো এবং কাজ করতেছে, বাট আস্তে আস্তে আমি যেটা ফ্র্যাঙ্কলি বলবো, অনেস্টলি, আফটার ডুইং 5 ইয়ার্স হিয়ার, যেটা আমি ক্লিয়ার বলবো যে আউটসোর্সিং ফিল্ডটা অনেক হার্ড হয়ে যাচ্ছে, সিরিয়াসলি হার্ড হয়ে যাচ্ছে অনেক স্কিল সেটের জন্য, এবং অনেক কম্পিটিটর আসতে দেখে ওইখানে কিন্তু ভ্যালু কমে যাচ্ছে, প্রজেক্টের ভ্যালু কমে যাচ্ছে খুব বেশি। আচ্ছা তো প্রজেক্ট ভ্যালু কমে যাওয়ার কারণে এখন যেটা একমাত্র উপায়, এক্সট্রাঅর্ডিনারি স্কিল না হলে কম্পিটিশনে কেউ টিকতে পারতেছে না, রাইট? কোম্পানিগুলো টিকতে পারতেছে না, ইন্ডিভিজুয়াল পিপল তো আরো প্রবলেম। কারণ প্রচুর ডেভেলপার যখন বের হচ্ছে, যখন জনবল বের হচ্ছে, তখন তো ক্লায়েন্টরা বেশি টাকা দেবে না কোনো একটা প্রজেক্টের জন্য, কারণ সে আরো কম দামে অন্য একটা ক্লায়েন্ট, অন্য একটা ডেভেলপারকে পেয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সবাইকে করতে, যে সবাই মিলে
একসাথে কোনো একটা কিছু তৈরি করা, একটা প্রোডাক্ট ক্রিয়েট করা, যেটা কিনা হতে পারে ড্রপ বক্স, কপি, গুগল, ফেসবুক অর সামথিং, দ্যাট মিন্স ওন প্রোডাক্ট, রাইট? আমরা এতদিন ব্যাপী কাজ করলাম, এত ক্লায়েন্টে কাজ করলাম, আমরা নিজেদের বলি স্টার্টআপ মেকার, বাইরের অনেক স্টার্টআপ আমরা ক্রিয়েট করে দিলাম, ইভেন বাহামাজের জন্য, বাহামাজ আইসল্যান্ডের জন্য আমরা ওদের গভর্নমেন্টে কাজও করে দিলাম, বাট আলটিমেটলি আফটার 5 ইয়ার্স উই হ্যাভ নাথিং, রাইট? উই হ্যাভ নাথিং। সো আমাদের নিজস্ব প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, সেই জন্য ওয়ার্ল্ড ক্লাস আমাদের স্কিলটা বাড়াতে হবে। ওকে, ঠিক আছে, বিপ্লব বুঝতে পেরেছি। রাজ ভাই, শেষ কথা, বইটি যারা পড়বেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। তাদের সে একটা কথাই বলবো যে বেসিক্যালি ফ্রাস্ট্রেশন হওয়ার কিছু নাই। টেকনোলজি জগৎটা বিপ্লবে যদিও বলছে হার্ড হয়ে যাচ্ছে, ডেফিনেটলি হার্ড হচ্ছে, এবং এটাও আমি বলবো যে যেমন হার্ড হচ্ছে তেমন সোজাও হচ্ছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে। আমরাই নিজেরাই হার্ড করেছি, এটা সত্য কথা বলতে যাই। আমরা যদি নিজেদের ওয়েটা ক্রিয়েট করতে পারি তাহলে হয়তো হবে। আর বইটি পড়তে বলবো সবাইকে, এবং বইয়ের মধ্যে 25 জনের 25টা এক্সপেরিয়েন্স আছে, এবং আমি আশা করবো যে এখানে ডেফিনেটলি ভালো কিছু জিনিস। ধন্যবাদ আপনাকে। আমরাও যারা প্রত্যাশা করবো যারা আসলে সফল ব্যক্তিদের বই পড়তে চান, অনলাইন যারা আইটি সেক্টরে কাজ করছেন, তাদের নিয়ে বইটা পড়তে পারেন, ভালোভাবে পড়লে নিশ্চয়ই কিছু জানতে পারবেন। আর যেটি বিপ্লব বললো যে যারা এখন আসতে চান এই আউটসোর্সিং এ, অবশ্যই সৃজনশীলতার দিকে কিন্তু এখন জোর দেওয়ার সময় চলে এসছে। আমরা এই বিষয়ে নিয়ে আরো অনেক কথা বলবো অন্য কোনো অনুষ্ঠানে। আজকের সময় একদমই শেষ, বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অত্যন্ত জরুরি কথা, এই তিনজনের সঙ্গে থাকবেন।